এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। যুক্তিবিদ্যা ক্লাসে সবাইকে ওয়েলকাম। সবাই ঝটপট ক্লাসে জয়েন হয়ে যাও। ক্লাসটা আগে সবাই শেয়ার করবা, বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা এইটা আমাকে একটু কমেন্ট করে জানাবা। সবাই ঝটপট, সবাই ঝটপট জয়েন হয়ে যাও ক্লাসে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ক্লাসটা শেয়ার করেছো? সবাই ক্লাসটা শেয়ার করে দাও তো। ক্লাসটা সবাই শেয়ার করো। ক্লাসটা সবাই শেয়ার করে দিবা। ক্লাস সবাই শেয়ার করবা। সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। তোমরা সব ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এগুলো আমাকে একটু কমেন্ট করে জানাও। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানাও। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই প্রথমে একটু শেয়ার করে নাও এবং শেয়ার করতে করতে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে দেই। সেটা হচ্ছে যে শেয়ার করার উপরে তোমরা গিফট পাচ্ছ। কি গিফট পাচ্ছ ইতিমধ্যে সবাই জানো যে গিফট কি কি। গিফট থাকছে হচ্ছে তোমাদের ডায়েরি আর কি থাকছে টি শার্ট। তো যারা গিফটগুলো নিতে চাও তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, ক্লাসে অ্যাক্টিভ থাকবা, সর্বোচ্চ শেয়ার করতে হবে এবং ঈদের আগে তোমরা কিন্তু ভালো ভালো কিছু গিফট পাচ্ছ। তো গিফটগুলো নেওয়ার জন্য কি করতে হবে? ক্লাসটাকে শেয়ার করতে হবে এবং প্রথমে বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও সবাই। আচ্ছা, ক্লাস একটু আমরা শেয়ার করে দেই। যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দেই। দয়া করে কারো ইনবক্সে শেয়ার না করি। আমার ইনবক্সে আমার ক্লাস শেয়ার করো না। এছাড়াও আমাদের অন্যান্য যে টিচার আছে কারো ইনবক্সে আমাদের ক্লাসটা শেয়ার করো না, কারণ আমাদের ইনবক্সে যদি শেয়ার করো ওই শেয়ারটা কিন্তু কাউন্ট হয় না, এটা মাথায় রেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার শেয়ার করার পরে যে আমাদেরকে ক্লাসটা দিব ওই ক্লাসটা তো আমাদের কোনো দরকার নেই, আমরা তো এই ক্লাস দেখবো না, তাই না? আমরা এই ক্লাস পার করে চলে আসছি, আমরা এসএসসি পরীক্ষা দিয়ে দিছি। তো ক্লাসটা শেয়ার করবা কোথায়? ক্লাসটা শেয়ার করবা তোমার ফ্রেন্ডের ইনবক্সে। যে কয়জন ফ্রেন্ড আছে তাদের ইনবক্সে শেয়ার করো, নিজের টাইম লাইনে শেয়ার করো, গ্রুপগুলোতে শেয়ার করো, কলেজের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করো। এভাবে শেয়ার করলে তাইলে সেটা কাজে দিবে। আমার ইনবক্সে আমার ক্লাসটা দয়া করে শেয়ার দিও না। আমি যুক্তিবিদ্যায় 2024 সালে 99 নাম্বার পাইছি আপি। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। যুক্তিবিদ্যা নিয়ে অনেক প্যারায় আছি, প্যারা কাটাইতে চাইলে লাস্ট সময় এসে ভর্তি হইতে পারো। FRB 3.1 কোর্সে যুক্তিবিদ্যা মাত্র 750 টাকায় সিঙ্গেল কোর্সে ভর্তি হতে পারো। আচ্ছা, শেয়ার করলে গিফট দেয় না, ব্লক করে দেয়। আচ্ছা আচ্ছা, বেলা শেষের গান ওইটা একটু দেখো তো। বেলা শেষের গান কয়টা শেয়ার করছে আর শেয়ার করার পরে ওর কি সমস্যা হয়েছে ওর সাথে একটু আমরা কথা বলি। মানে ভালো কাজ করতে গেলে পিছন দিকে কথা বলার লোকের অভাব নাই, সেটা আমরা বারবারই দেখি। এই জন্য ফেক আইডি খুলে এখানে এসে কমেন্ট করতেছে। আর গিফটগুলো হচ্ছে আমরা আমাদের যারা স্টাফরা আছে, টিচাররা আছে, আমাদেরকে দিয়ে দেয়। ওই ডায়েরিগুলো আমরা নেই, টি শার্টগুলো আমরা পরে পরে ঘুরি। অনেস্ট কথা হচ্ছে আজ 3 বছর হলে আমরা প্ল্যাটফর্মে আছি। পার্সোনালি আমি আজ অবধি আমরা একটা টি শার্ট পাইনি, একটা হুডিও পাই নাই। 2-1 টিচার প্রথম দিকে পাইছে রে। টিচারদেরকে টি শার্ট দেওয়া বাদ দিয়ে, টিচারদেরকে হুডি দেওয়া বাদ দিয়ে আমরা কিন্তু আগে তোমাদেরকে দিছি, স্টুডেন্টদেরকে দিছি। হাজার হাজার টি শার্ট গেছে আমাদের এর মধ্যে। শীতের সময় আমরা হুডি দিছি। বিশ্বাস করো আমাদের একটা টিচারেরও কিন্তু ওই চলো শিখির লোগো লাগানো হুডি নাই, যে ওখানে টিচার লেখা নাই, টিচারওয়ালা টি শার্ট নাই, কিন্তু সেটা তোমাদের আছে। আর দোষ হয়ে যায় যে আমরা তোমাদেরকে দিই না। তোমাদের দিই না, কাদের দেয় রে ভাই? আমার ছেলে পেলেদের দেয় না কি? আমার তো ছেলে পেলেই নাই, আমার ভাই ব্রাদারদের দেয় ওই যে টি শার্টগুলা, তোমরাই তো পাও।
আচ্ছা কি রিপ্লাই দিব আমি দেখিনি। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও। দেখো শেয়ার করলে কি পাবা, 100টা টি শার্ট 50টা ডায়েরি, অর্থাৎ তোমরা 50 জন, 150 জনকে আমরা গিফট দিব। 150 জনের মধ্যে 50 জন যারা সর্বোচ্চ শেয়ার করবা তাদেরকে দিব হচ্ছে ডায়েরি, এবং তার পরবর্তী যে 100 জন তাদেরকে দিব হচ্ছে টি শার্ট। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আর আরেকটা বিষয় তোমাদের বলে দেই, ঈদের আগে বা এখন বা আজকে তুমি যদি ভর্তি হও তাহলে আমাদের FRB 3.1 কোর্স যেটা 1490 টাকা, সেটা তুমি 990 টাকায় ভর্তি হতে পারবা। আমার সিঙ্গেল কোর্স যুক্তিবিদ্যায় চাইলে তুমি 750 টাকায় ভর্তি হতে পারবা। শেষ সময়ে সেরা প্রস্তুতি। এছাড়াও আমাদের এক্সাম ব্যাচ রানিং আছে, শুধুমাত্র পরীক্ষা দেওয়া, MCQ CQ পরীক্ষা দেওয়া সময় ধরে। এই কোর্সেও তুমি চাইলে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস দেখো, কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম দিকে ক্লাসে তোমরা আছো যেহেতু তোমাদেরকে বলে দেই, তারা আমি নিজে একটু আগে শেয়ার করি, তোমরা তো শেয়ার করছো, আমি নিজে একটু শেয়ার করি। তোমরা একটু শেয়ার করে দিচ্ছ না কেন? বেশি বেশি আল্লাহর গজব পড়বে তোমাদের উপর যদি তোমরা শেয়ার না করো, ঠিক আছে? গজব যদি নিজের উপর না ফেলতে চাও দয়া করে শেয়ার করে দাও। আচ্ছা, তো কোর্সের আলাপ পারলাম, এবার আমরা MCQ যাই। আচ্ছা আর একটা বিষয়, আজকে যে MCQ-গুলো পড়বো সেই MCQ-গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কমন আসার সম্ভাবনা 100-এ 99% বলবো, বা 100-এ 101%ও বলা যায়। কমন পড়লে এবং বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। তো নিজের ভালোর জন্য হলেও ক্লাসে আশা করব যে তোমরা শেষ অবধি উপস্থিত থাকবে। আচ্ছা দেখো, যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে কি বলে? ঝটপট করে সবাই অ্যান্সার করবা, যেহেতু সময় আমাদের কম এবং আমরা CQ পড়বো, MCQ পড়বো, তারপরে তোমার হচ্ছে আরও বেশ কয়েকটা জিনিস আমরা পড়বো, ক নাম্বারের প্রশ্ন। এই জন্য তোমরা আগে কি করবা, ঝটপট করে আমাকে অ্যান্সার করবা। একের বলছে গ, শেয়ার ডান ডান বলতেছো, কি শেয়ার ডান করো? কি বলছিলেন আপনারা এতক্ষণ? এখন মুখটা বন্ধ কেন? এখন অ্যান্সার করতে পারছেন না? এটার অ্যান্সার কি হবে? মুখটা বন্ধ কেন? আচ্ছা, কেউ বলছে একের গ, কেউ বলছে ক, কেউ বলছে খ। আচ্ছা, অনেকের অনেক ধরনের রিকোয়ারমেন্ট, কেউই কি অ্যান্সার দিচ্ছ আমি দেখি। কত অধ্যায় এইটা? মিষ্টি পড়ি আপু, আপনি হচ্ছে প্রশ্নটা দেখে আইডেন্টিফাই করেন এটা কত অধ্যায়। 2 দিন পর পরীক্ষা, 25 ব্যাচ হন বা 26 ব্যাচ হন, আপনার এতদিনে তো এই অধ্যায় পড়ে ফেলার কথা, সে 26 ব্যাচ হলেও। তাহলে আপনি প্রশ্ন দেখে বুঝতে পারছেন না এটা কত অধ্যায়ের প্রশ্ন, তাহলে আপনি পড়াশোনা বাদ দিয়ে দেন। আপনাকে সব হাতে ধরে পড়ানোর কিছু নাই। আচ্ছা, সবাই বলছে যে একের গ। আচ্ছা আমরা অ্যান্সার দেখি। যে পদ অন্য পদের ওপর নির্ভরশীল তাকে বলে হচ্ছে তোমার কি? সাপেক্ষ পদ। এবার আমরা কিছু এইটার উপরে আলোচনা করি। যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল
সেটা সাপেক্ষ পদ। যে পদ তার অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল নয় তাকে বলে নিরপেক্ষ পদ। যে পদ কোনো অস্তিত্বশীল বস্তুকে নির্দেশ করে তাকে বলে হচ্ছে বস্তুবাচক পদ। আর যে পদ কেবল গুণটিকেই বোঝায় তাকে বলে গুণবাচক পদ। তাহলে এখানে কি গুণবাচক পদ কাকে বলে, বস্তুবাচক পদ কাকে বলে, নিরপেক্ষ পদ কাকে বলে আমরা পড়লাম। তাহলে এই তিনটার কোনটা হবে, এই যে গ নাম্বারটা হবে, যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে বলে সাপেক্ষ পদ। আশা করছি ক্লিয়ার। যাদের কনফিউশন, নিচের কোনটি গুণবাচক পদ? শিক্ষক, পিতামাতা, মনুষ্যত্ব, টেবিল। এখানে গুণবাচক পদ কোনটা সেটা তোমরা আমাকে বলো। DCU ক্যাম্পাস, আপনারা আমাদের পেজের কমেন্টে এসে দয়া করে ছ্যাঁচড়ামি করবেন না, আল্লাহর দোহাই লাগে। আপনারা এখানে এসে আমাদের পেজে আমাদের পোস্টের নিচে আইসা নিজেদের ছ্যাঁচড়ামিগুলো আইসা কমেন্টে পোস্ট করবেন না, ঠিক আছে? আপনাদের যদি অ্যাবিলিটি থাকে পেজ রান করান, পেজে আপনারা ভিডিও ছাড়েন, পেজে আপনারা প্রমোশন করেন, ঠিক আছে? অন্যের প্রমোশনাল পেজে প্রমোশনাল ভিডিও, প্রমোশনাল ক্লাসে গিয়ে নিজের প্রমোশন করার মতো ছ্যাঁচড়ামি আল্লাহর ওয়াস্তে করবেন না, ঠিক আছে? লজ্জা থাকলে অন্তত আমার ক্লাসে এসে পরবর্তীতে প্রমোশন করবেন না, মানে আমার ভিডিওতে এসে। দুয়ের বলছো কি গ? আচ্ছা, দুয়ের গ নাকি খ নাকি গ আমরা দেখব, দেখি। দুয়ের কি হবে? দুয়ের উত্তর হবে হচ্ছে মনুষ্যত্ব। তাহলে যে পদ কেবল গুণটিকেই বোঝায় তাকে গুণবাচক পদ বলছে। তাহলে কি মনুষ্যত্ব হচ্ছে একটা কি গুণের কথা বলছে, তাহলে এই জন্য এটা গুণবাচক। যে পদ বস্তুর নামকে নির্দেশ করে সেটা হচ্ছে কি বস্তুবাচক। 3 নাম্বার দেখো, নিচের কোনটি যুক্তিবাক্য? নিচের কোনটি আই যুক্তিবাক্য? কোনটা আই যুক্তিবাক্য? সব ফুল হয় লাল, কোনো ফুল নয় লাল, কিছু ফুল হয় লাল, কিছু ফুল নয় লাল। তাহলে এই যে এখানে আই যুক্তিবাক্য কোনটা? আই যুক্তিবাক্য মানে কি বলতো? আর আই যুক্তিবাক্য কোনটা হবে? রেজা অ্যান্সার করো। তোমার নাম জানি কি আমি ভুলে গেছি, তোমার আইডির নাম তো রেজা ভাই, কিন্তু তোমার নাম জানি কি সেটা আমি ভুলে গেছি। দুয়ের সি, দুয়ের গ। আচ্ছা পড়তেছি 3, তোমরা এখনো 2 আটকে আসো নাকি আমি ভিডিও আমার কাছে লাইভে পরে আসছে সেটাও বুঝতে পারছি না। তো তিনের বলছো সি। আচ্ছা এটা ফোন দাও। অ্যান্সার করতে দিছি, অ্যান্সার করো। ওলা বানাই সেই ইনবক্সে নক দেয়, কি পরিমাণের বদ, সবগুলো ব্লক করে দেওয়া লাগে। আচ্ছা তাহলে 3-এর অ্যান্সার হবে কোনটা? দেখো 3-এর অ্যান্সার হবে কিছু ফুল হয় লাল। তাহলে আই যুক্তিবাক্য মানে কি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। তার মানে কিছু আছে, তার মানে অল্প, তার মানে এটা বিশেষ। আর হয় আছে মানে সদর্থক, এই জন্য এটা হচ্ছে কি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আই যুক্তিবাক্য হবে গ নাম্বার। এখন এখানে দেখো যে কোনটা কি, কোনটা কি আমরা সেটা একটু দেখি। কেন তাড়াতাড়ি কেন করবো? আমার তো ট্রেন ধরতে হবে না যে আমি এখান থেকে বের হয়ে ট্রেন ধরবো, আমার ট্রেন আছে, আমার তাড়াহুড়া করতে হবে। আমার কোনো তাড়াহুড়া নেই, আমি ধীরে সুস্থে রিল্যাক্সে 3 ঘন্টার ক্লাস 4 ঘন্টা নিব। আমি তাড়াতাড়ি কেন করবো? তাড়াতাড়ি করেন না, অর্ডার দিচ্ছে আমাকে, ফ্রি ক্লাস করতেছে, তার ডিমান্ড কি? একজন তাড়াতাড়ি করান, কথা কম বলেন, পড়ান, আপনাদের খালি কোর্সের আলাপ পড়ান, অত কথা বললেন না তো, ওটা দেখান, মানে অর্ডার করে আমাকে। ওদের ডিমান্ড ফুলফিল করতে আমি ক্লাস দিতে আসছি। তোরে এত ডিমান্ড তো কোর্সে ভর্তি হয়, আর কোর্সে ভর্তি না লাইভ ক্লাস ফ্রি ক্লাস করতেছি, যেরকম করায় সেরকম কর না, এরকম করান, ওটা করান, সেটা করান না, আমাকে অর্ডার দেয়। দেখো তাহলে এটা কি হবে? কিছু ফুল হয় লাল, এটি হচ্ছে আই যুক্তি বাক্য। অপশনে যেটা ছিল কিছু ফুল নয় লাল, এটা হচ্ছে অযুক্তি বাক্য। মানে
বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। সব ফুল হয় সাদা, এটা হচ্ছে এ যুক্তিবাক্য, অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কোনো ফুল নয় সাদা, যেটা আমরা অপশনে দেখেছিলাম, এটা হচ্ছে তোমার কি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এটা হচ্ছে তোমার কি বিশেষ সার্বিক, কোনো ফুল নয় সাদা, এটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য বা ই যুক্তিবাক্য। তাহলে কোনটা কাকে বলে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হবে কি গ। মানুষ হয় দ্বিপদ জীব, এটি কোন ধরনের যুক্তিবাক্য? এটা আমরা পড়েছিলাম এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটার অ্যান্সার করো সবাই, আমি প্রত্যেককে অ্যান্সার করার টাইম দিব। আমি তাড়াহুড়া করে পড়াবো না, বা একটা এমসিকিউর আমি উত্তর বলে দিব না, যেহেতু এই সময় ঈদের আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাসের দরকার। ঈদের সময় সবাই আমরা যতই বলি না কেন পড়াশোনা গ্যাপ হয়ে যাবে। ঈদের একটা আনন্দ, একটা ধর্ম ভিত্তিক আনন্দ, আমাদের ঈদের দিন সবচেয়ে সেরা উৎসব। এই সময় দেখা যায় যে চাইলেও ঈদের আগের দিন পরের দিন 2-3 দিন আসলে পড়া যায় না। আমরা টিচাররা যতই বলি না কেন যে হয়েছে ঈদের আনন্দ শেষ, এখন পড়তে বস, আসলে ওইরকম হয় না। আর কোরবানি ঈদে দেখা যায় যে সবার বাসায় দাওয়াত থাকে, বা নিজেরা নানু বাড়ি যায় বা তাদের বাড়িতে কেউ আসে। ম্যাক্সিমাম দেখা যায় কোরবানিদের পর বিয়ে শাদী লেগেই থাকে। তো এরকম আমার যখন ইন্টার পরীক্ষার আগে তখন আমারও মামার বিয়ে শাদী ছিল। তো দেখা গেছে যে এটা আসলে বললেও হয় না। তো তোমাদের কিন্তু একটা মাঝখানে একটা বড় গ্যাপ পড়ে যাবে। তো এই গ্যাপটা কিছুটা যাতে পূরণ করা যায়, এই জন্যই কিন্তু আমরা ঈদের আগে তোমাদের এই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। একদম গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ, যে টিচার যেভাবে পারছে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বুঝে যাচ্ছে, যে এখন যাতে তোমরা ঠিক করে পড়লে তোমাদের যাতে প্রবলেম না হয়, বা ঈদের ওই গ্যাপটা যাতে তোমরা ফুলফিল করতে পারো এখন যদি তোমরা পড়ো। এই জন্য আমি স্লোলি যাব, প্রতিটা মানে এমসিকিউ তোমাদেরকে অ্যান্সার করার আমি সময় দিব, তোমরা অ্যান্সার করবা, নিজেদেরকে যাচাই বাছাই করবা। আমি যদি উত্তর বলেই দিলাম তখন তোমাদেরকে বলবো যে তোমরা রেকর্ডেড ক্লাস করে নিও, দেখা যাবে ম্যাক্সিমামই করতে পারো না, সময় হয় না। আর ফ্রি ক্লাস তো কেউ রেকর্ডেড করেই না, মানে আমি উত্তর বলে দিলাম তোমরা নিজেদের যাচাই বাছাই করলাম না, সেটা আসলে হয় না। তো আমি চেষ্টা করব যে তোমাদের হচ্ছে আস্তে ধীরে এমসিকিউ পড়ানোর। তুহিন চৌধুরী, আপু আপনি পানি খেয়ে আসেন, ধীরে ধীরে পড়ান। তুমি পানি না নিয়ে আসলে তো আমার গলা দিয়ে পানি নামবে না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে দোকান থেকে একদম মিনারেল ওয়াটার, ঠান্ডা ওয়াটার কিনে নিয়ে এসে আমার এখানে স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকো, তুমি পানি দিবা, তারপর আমি পানি খাবো, নাহলে তো আমি পানি খাইতে পারবো না। তুমি না বললে তো আমি পানিই খাইতাম না। তোমার কমেন্ট দেখার পরে আমার পানি খাবো, আমার জীবন সার্থক হয়ে গেল। ঠিক আছে? তো এই জন্য আমরা চেষ্টা করবো পড়াইতে। আচ্ছা, আজে বাজে কমেন্ট না করে অ্যান্সার করো। আমি কথা বলতেছি মানেই যে তোমাদেরও কথা বলতে হবে তা না, আমি কথা বলতেছি ওই গ্যাপে যে তোমরা অ্যান্সার করবো, ওই গ্যাপে আমি কথা বলতেছি। আচ্ছা, সবাই অ্যান্সার করছো 4-এর, আমি দেখি 4-এর অ্যান্সারটা হবে কি। 4-এর অ্যান্সার হবে নিরপেক্ষ। যারা গ ঘ ঘ বলেছো হবে না, কেন নিরপেক্ষ হবে দেখো। যে যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যকার সম্পর্ক শর্তহীনভাবে প্রকাশিত হয় তাকে বলে নিরপেক্ষ যুক্তি বাক্য। তাহলে এখানে আমরা কি পড়লাম, মানুষ হয় দ্বিপদ জীব। এখানে কি এই যে তোমার উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যেকার যে সম্পর্ক, এটা একদম তোমার কি শর্তহীনভাবে প্রকাশিত হয়েছে। আচ্ছা, যে সাপেক্ষ যুক্তি বাক্যে যদি তাহলে শব্দ দ্বারা শর্ত উল্লেখ থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য। তাহলে এইখানে কি যদি তাহলে কিছু আছে? নাই, শুধু হয় আছে। হয় থাকলে নিরপেক্ষ হয়, যদি তাহলে থাকলে প্রাকল্পিক হয়। আর হয় বা না হয় এই দুইটা থাকলে তোমার কি হয়, সম্ভাবনাময় হয়। আর একাধিক বক্তব্য থাকলে যৌগিক বাক্য হয়। অনেকে যে যৌগিক বললাম, এটা কি যৌগিক হবে? এখানে কি একাধিক বাক্য আছে? না, দুইটা পদকে যে যুক্ত করছে শর্তহীনভাবে সেটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে মানুষ হয় দ্বিপদ জীব, মানুষ এবং দ্বিপদ জীবকে যুক্ত করছে কে? হয়। হয় থাকলে সেটা নিরপেক্ষ, হয় তাহলে থাকলে তোমার সেটা হবে কি প্রাকল্পিক, যদি তাহলে থাকলে। হয় ডট ডট না হয় থাকলে হবে কি বৈকল্পিক। আর যদি একাধিক বাক্য যুক্ত থাকে তাহলে হবে হচ্ছে যৌগিক। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও প্লিজ, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করছো না, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, গ্রুপগুলাতে একটু শেয়ার করে দাও।
আর শেয়ার কিন্তু ফ্রি ফ্রি করতেছো না, শেয়ার করলে কিন্তু তোমরা গিফট পাচ্ছ, এই জিনিসটা ভুললে চলবে না। আমরা কিন্তু শেয়ার আবার ফ্রি ফ্রি করায় নিচ্ছি না যে হ্যাঁ আপনাদের ক্লাস করি তাই বেশি আবার শেয়ার করতে বলে। ক্লাস দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, কিন্তু তোমাদের মেন্টালিটি এমন যে ক্লাস করি তাই তো বেশি, আবার বলে শেয়ার করতে। তো এই যাতে আপনারা যাতে বিরক্ত না হন, আপনাদের যাতে মনে হয় যে না আপনাদেরকে আমরা খাটায় নিচ্ছি, এরকম মনোভাব যাতে আপনাদের না হয়, এই জন্য আমরা আপনাদের জন্য শেয়ারের ওপর গিফটের ব্যবস্থা রেখেছি। তো আপনারা বেশি শেয়ার করলে আপনারা ডায়েরি পাবেন, এবং কম শেয়ার করলে পরের 100 জন টি শার্ট পাবেন, আর তারপরে শেয়ার না করলে মূলা পাবেন। আচ্ছা, শেয়ার যে ডান হলো, তাহলে ভিউজ নাই কেন আমাকে বুঝাও এখন। আচ্ছা, তারপরে কি 5-এর আচ্ছা 5-এর সবাই অ্যান্সার করছো, দেখতে পেয়েছো? একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? আচ্ছা সবাই বলছো দুইটি। আচ্ছা আচ্ছা, আর একজন বললো শাহাদত হোসেন মারুফ বলছে খ। আচ্ছা, একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? একটি যুক্তি বাক্যে পদ থাকে হচ্ছে 2টি, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে কি বিধেয় পদ। সংযোজককে পদ হিসাবে কিন্তু ধরা হয় না, এটা হচ্ছে মাথায় রাখবা। পদ সংযোজকের দরকার আছে, সংযোজক ছাড়া যুক্তি বাক্য হবে না, কিন্তু সংযোজককে কাউন্ট করে পদ বলা যাবে না। পদ হচ্ছে 2টা, উদ্দেশ্য এবং বিধেয়, এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এই ভুলটা কিন্তু করা যাবে না। 6 নাম্বার দেখো, গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, গুণ ও পরিমাণ অনুসারে। সবাই একটু অ্যান্সার করো তো এটা। আচ্ছা, সবাই কি নাম্বার দিয়ে অ্যান্সার করবে, এটা কিন্তু তোমাদেরকে আগেও শিখাইছে। ও আচ্ছা, সাইডে দেখো কি আছে, আমাদের এক্সাম লাস্ট আর এক্সাম ব্যাচের একটা পোস্টার আছে, যদি এদিকে তাকাও ভুল ক্রমে তাহলে খেয়াল হবে। শুধু ম্যাডামকেই দেখো না, ম্যাডামকে দেখার পাশাপাশি একটু এই পাশেও নজর দিও। এখানে কি আছে দেখো, এখানেও ম্যাডাম আছে, এই যে আমি আছি এখানে, সমস্যা নাই। এখানে কি আমাদের লাস্ট আর এক্সাম ব্যাচ ভর্তি পদ্ধতি কি, যে নাম্বার দেওয়া আছে একটা মার্চেন্ট নাম্বার পেমেন্ট করবা, আর একটা বিকাশ নাম্বার আছে সেন্ড মানি করবা, 01798454198, এটা হচ্ছে সেন্ড মানি করবা। আর বিকাশ হচ্ছে 82250994, 82250994, এই নাম্বারটাই হচ্ছে পেমেন্ট করবা, এটা হচ্ছে তোমার মার্চেন্ট নাম্বার। কেন করবা সেটা হচ্ছে আমাদের লাস্ট আর এক্সাম ব্যাচ আছে, তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই বাছাই করতে পারো। যেহেতু পরীক্ষার সময় অনেকের প্রবলেম হয়, সিকিউএ লিখতে টাইম ধরে রাখতে পারো না, এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য আমরা সময় ধরে দিব, সেই সময়ের মধ্যে তোমরা সিকিউ পরীক্ষা দিবা, এবং তোমাদের জন্য এমসিকিউ পরীক্ষা থাকবে রেগুলার। অলরেডি আমাদের 3-4টা পরীক্ষা কিন্তু হয়ে গেছে। অবশ্য সেই পরীক্ষার প্রশ্ন, পিডিএফ সমস্ত কিছু তোমরা পাবা, যদি এখন ভর্তি এবং পরবর্তীতে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগও পাবা। এখানে কি পাবা? এমসিকিউ সুপার সাজেশন, 40,000 এমসিকিউ প্র্যাকটিস, মানে সমস্ত সাবজেক্টের ওপর আলটিমেট মডেল টেস্ট, পরীক্ষার আগে আবার ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে, সকল বিষয়ের সিকিউ পরীক্ষা নেওয়া হবে, যতবার খুশি ততবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, পরীক্ষা শেষে উত্তর সহ প্রশ্নপত্রের আমরা আবার পিডিএফও দিয়ে দেব। যে কোনো 7টা বিষয় 1490 টাকা, আর যারা এফআরবি স্টুডেন্ট আছো তারা 750 টাকায় ভর্তি হতে পারবা, আর 34% ডিসকাউন্টে 990 টাকা। বাংলা ইংরেজি আইসিটি 750 টাকা, 40% ডিসকাউন্টে 450 এফআরবি স্টুডেন্টদের জন্য। আর বাকিদের জন্য প্রি বুকিং করলে, মানে এখনও যদি ভর্তি হও তাহলে তোমরা 650 টাকায় ভর্তি হতে পারবা ওই বাংলা ইংরেজি আইসিটিতে। আর মানবিকের যে 4টা সাবজেক্ট আছে, ধরো আমার যুক্তিবিদ্যা, পৌরনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, এই 4টা সাবজেক্ট তোমার আছে। এই 4টা সাবজেক্টের এক্সাম হচ্ছে তোমার কত? 750 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ আজকে কালকে ভর্তি হলে 650, এফআরবি স্টুডেন্টদের জন্য সেটা 450। তো এত ধরনের সুবিধা পাচ্ছ আমাদের এক্সাম ব্যাচে। নুরি ঐশী ক্লাস নিচ্ছে আমি, তুমি তৌফিক ভাইয়াকে কেমন দেখতে পারলা? আমি জিনিসটা কিন্তু বুঝলাম না, মানে তোমাদের কি বলবো, নজর কই থাকে? আমি ক্লাস নিচ্ছি, আমি পড়াচ্ছি, কোর্সের প্রমোশন করতেছি, তুমি তৌফিক ভাইয়াকে কোথায় দেখতে পারলা?
মানে কোথায় দেখতে পাইলাম, মানে এই যে এইখানে তৌফিক ভাই সেখানে দেখতে পাইছো? বাবারে বাবা, নজর টিচারদের ওপর অত নজর আবার ভালো না কিন্তু। হ্যাঁ, পড়াশোনার উপর নজর দাও, টিচারদের উপর নজর কমাও সবাই। আচ্ছা, তৌফিক ভাইয়া ওনাকে দেখতে বলে কেন জানো? কারণ উনি পেছনে আছে। আচ্ছা, এই ছবির একটা হচ্ছে আমি গল্প বলি, শোনো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তৌফিক ভাইয়া কেন দেখতে বলে তোমাদের, এটার আমি একটা ঘটনা বলি। সজীব ইসলাম ভিডিওতে বলেছিলেন কোর্সের কোনো কথা বলবেন না, এখন তো দেখি কোর্স নিয়েই খালি কথা। আচ্ছা, তোমাকে যে আমি দলিলে লিখে দিছিলাম, ওই দলিলটা নিয়ে তুমি আমার নামে কেস করো, যাও। রাজশাহীতে হোক বা তুমি যেখানে থাকো, যে দলিলে আমি তোমাকে লিখে দিছিলাম যে ভিডিওতে আমি কোনো ক্লাসে কোনো কোর্সের কথা বলবো না, সেই দলিলপত্রটা নিয়ে, সেই আমলনামাটা নিয়ে তুমি গিয়ে আমার নামে কেস করো, যাও। বেস্ট অফ লাক, গো। আচ্ছা দেখো, আচ্ছা এটার আমি আগে অ্যান্সার দিয়ে তারপরে আমি এটার গল্পটা বলবো, দাঁড়াও। 5-6 নাম্বারটার আগে আমি অ্যান্সার দিয়ে তারপরে আমি এই গল্পটা বলছি, এই ছবির কেন তৌফিক ভাই দেখতে বলে সেটা আমি বলছি। আচ্ছা, আমাকে বলো তোমরা শুনতে চাও নাকি? যদি শুনতে চাও আমি তাইলে বলবো, না হলে বলবো যে আপু আপনি খালি পড়ান বাদ দিয়ে আলাপ পারেন বেশি। তো এই ধরনের কমেন্ট তো আমার নেওয়ার দরকার নেই। তোমরা শুনতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, ততক্ষণ আমি উত্তরটা বলে দিচ্ছি যে এই ছবির ঘটনা তোমরা জানতে চাও নাকি, যে ভাইয়া কেন বলে যে আমাকে দেখতে, কেন বলে তৌফিক ভাইয়া দেখতে, সেই ঘটনা তোমাদেরকে বলবো যদি তোমরা শুনতে চাও। দেখো, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 4। দেখো, গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে 2 প্রকার, সদর্থক নয়ার্থক। এখানে 2 প্রকার 3 প্রকার সবই দেওয়া আছে। তাহলে কোনটা কত প্রকার এটা আমরা জানবো। গুণ অনুসারে যুক্তিবাক্য 2 প্রকার, একটা সদর্থক একটা নয়ার্থক। পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে 2 প্রকার, একটা সার্বিক একটা বিশেষ। সদর্থক ও নয়ার্থক যুক্তিবাক্যর চিহ্ন হচ্ছে হয় এবং নয়। সার্বিক ও বিশেষ যুক্তিবাক্য প্রকাশ করা হয় সব এবং কোনো শব্দ দ্বারা। প্রতিটা এমসিকিউ এর নিচে কিন্তু আমি নোট করে 4টা-5টা করে আমি তোমাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এই নোটগুলা এমসিকিউ যদি নাও পড়ো, নাও মাথায় থাকে, এই নোটগুলা সবাই খাতায় করে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া হবে না, ফ্রি ক্লাস করতেছো এখন, এখানে 150, 200, 400 স্টুডেন্ট যদি ক্লাস করো, সবাইকে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। এই জন্য তোমরা এটার প্রয়োজনে রেকর্ডেড ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে নোট করবা, না হয় এখনই নোট করে রাখো। আচ্ছা, আমি অবশ্যই বলবো, তোমরা যারা কমেন্ট করছো যে না বললেন না, তারা আমার ক্লাস থেকে বের হয়ে যাও, ওয়েলকাম। আর যারা বের হয়ে যাও বলতে 5 মিনিট পরে আসো ক্লাসে, গল্পটা শেষ হয়ে গেলে। তোমরা অবশ্যই আমার স্টুডেন্ট, আমি চাই তোমরা ক্লাস করো। বের হয়ে যাও মানে যে একবারে যাও তা না, আমি গল্পটা শেষ করলে তোমরা আসবা আগে, এবং আমি অবশ্যই বলবো, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এমসিকিউ আমি যাই, তোমরা অ্যান্সার করো, তার মধ্যে আমি বলছি সেটা কি। দেখো, এই ছবিটারও কথাও বলছি, ঘটনা বলছি, শোনো। কোনটি সমষ্টিবাচক পদ? শিক্ষক, গ্রন্থাগার, মানুষ, সভ্যতা। এটার অ্যান্সার করো, পাশাপাশি আমি বলছি সেটা কি। এই যে ছবিটাতে তৌফিকা তোমাদেরকে বলে যে আমাকে দেখো, কারণ এই ছবিটা আমরা যখন উঠছিলাম তখন ভাইয়া ছিলই না। হ্যাঁ, ওই যে যে গ্রুপ ছবিটা তুমি দেখছো, এই যে এই ছবিটা, এই যে এইখানে এই ছবিটা আমরা সবাই ছিলাম, মোটামুটি ছিল না হচ্ছে, মানে জাহিদ ভাইয়া ছিল না, তোমার ইয়ে ছিল না, নাসির ছিল না, তৌফিক ভাইয়াও ছিল না, পাবেল ভাইয়া ছিল। এই কয়েকজন হচ্ছে এই ছবিতে ছিল না। তার মানে ধরো তৌফিক ভাইয়া ছিলেন, তৌফিক ভাইয়াকে পরে এডিট করে ওখানে বসানো হয়েছে। ওই ছবিটা রিয়েলে আমি ছিলাম, বনি ভাইয়া ছিল, হৃদয় ছিল, পাবেল ছিল, আর কে ছিল, ইসরাত আপু ছিল। মানে এই কয়েকজন আমরা আসলেই ছিলাম, কিন্তু তৌফিক ভাইয়া ছিল না, তো তাকে এডিট করে বসানো হয়েছে। এটা একটা অন্য দিনের ছবি, এই জন্য ভাইয়া বারবার কিছু হইলে বলে তাকে দেখার জন্য। অ্যাকচুয়ালি সে কিন্তু ওখানে এডিট করা, এআই, অ্যাকচুয়াল কিন্তু না, ফেক। কিন্তু আমরা রিয়েল, আমরা কিন্তু রিয়েল।
বলছে 20টা শেষ হলে তারপরে শুনবো। মানে ওই আমাকে ভুলাচ্ছে, চাপু আপু আপনি পড়ান 20টা পড়ান হয়ে গেলে তারপর আমি আপনার গল্প শুনবো। মানে বাচ্চাদের যেভাবে ভুলায়া হচ্ছে আগে খাবার খাওয়াইতো, পড়াশোনা করাইতো, ওই আমাকে ভুলায়া পড়া আদায় করেছে। বলছে আপু আপনি 20টা পড়ান তারপরে আমি শুনবো। পোলাপান কি আর বলবো। আচ্ছা 7 নম্বর কি? 7 নম্বর হবে হচ্ছে গ্রন্থাগার। সমষ্টিবাচক কেন? এক জাতীয় বস্তু বা বিষয়ের সমষ্টি হচ্ছে কি সমষ্টিবাচক পদ, এক জাতীয় ব্যক্তি বা বস্তু। তাহলে এখানে এক জাতীয় ব্যক্তি কোনটা? তোমার হচ্ছে এই গ্রন্থাগার। গ্রন্থাগারে কি শুধু বই থাকে, তাহলে এক জাতীয় বস্তু হচ্ছে কি তোমার গ্রন্থাগার। তারপরে কি 8, কোন যুক্তি বাক্যের উভয় পদ ব্যাপ্য, সার্বিক সদর্থক বিশেষ সদর্থক, সার্বিক নয়ার্থক বিশেষ নয়ার্থক। তাহলে উভয় পদ কোন যুক্তি বাক্যের উভয় পদই ব্যাপ্য? ব্যাপ্য মানে কি ব্যক্তার্থের দিক থেকে বেশি। তাহলে কোন যুক্তি বাক্যের উভয় পদই ব্যক্তার্থের দিক থেকে বেশি? উভয় পদ হচ্ছে তোমার কি উদ্দেশ্য পদ বিধেয় পদ, মানে কোনটা ব্যক্তার্থের দিক থেকে বেশি সর্বদা। উভয় পদই ব্যাপ্য কোনটার? সার্বিক সদর্থকের, বিশেষ সদর্থকের, সার্বিক নয়ার্থক নাকি বিশেষ নয়ার্থক, কোনটা হবে একটু কমেন্ট করো তো। একটু তোমরা ক্লাসে এই এমসিকিউ কমেন্ট করো। এমডি মহসিন আহমেদ, আচ্ছা পাপে পাইছে তাই যুক্তিবিদ্যা নিছি, তাই এরকম গল্প শুনতে হয়। পাপে পাইছে যুক্তিবিদ্যা নিছো, মানে বোঝা যাচ্ছে যে তুমি কত লেভেলের ভণ্ড, মানে জীবনে বহুত পাপ করো, সেগুলার দোষ হয় না। পড়াশোনা নিজে করো না, যুক্তিবিদ্যা নিজে পারো না, এই জন্য হচ্ছে যুক্তিবিদ্যার দোষ হয়েছে। এখন যুক্তিবিদ্যার দোষের পরে আবার এসে আমার ক্লাস করতেছো, আমার ক্লাসে আমার কথা ভালো লাগে না, কিন্তু বেনিফিট নেওয়ার জন্য এমসিকিউগুলো দেখার জন্য আসো। তো তোমাকে আমার ক্লাসে কে থাকতে বলছে? তুমি লাইভে থাকো না, লাইভ শেষে তুমি রেকর্ডেড ক্লাস করে নেবে। ক্লাস তো এখানে আছেই, পেজে আছে, তুমি রেকর্ডেড করে জুম করে 2x মুডে দিয়ে শুধু এমসিকিউগুলো দেখে নিবা। তোমাকে কে ধরে বাইদা পায়ে ধরে বলছে বাবা আমার ক্লাস কর, প্লিজ প্লিজ বাবা প্লিজ। এটা কি হবে বলো বলো? এটা হবে 8 নাম্বার, হবে হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, সার্বিক নয়ার্থক। তাহলে সবসময় মাথায় রাখবা যে সার্বিক সদর্থক, অর্থাৎ সার্বিক মানে তো ব্যক্তার্থের দিক থেকে বেশি, আর হয় থাকলে সদর্থক, তাহলে সেই হিসাবে নিজেরা 2 দিয়ে 4 মিলাইতে যায় সার্বিক সদর্থক দেখবা। কিন্তু তোমরা 2 দিয়ে 4 মিলাইতে পারবে না, তোমাদের 2 দিয়ে হয়ে যাবে 6, কারণ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় ব্যাপ্য হচ্ছে তোমার কোথায়? সার্বিক নয়ার্থক যুক্তি বাক্যে। এটা 3য় অধ্যায়ে আমরা পড়েছি কোন যুক্তি বাক্য ব্যাপ্য হলে কোনটা অব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ ব্যাপ্য হলে বিধেয় অব্যাপ্য হয় না ব্যাপ্য হয়, এগুলো আমরা 3 অধ্যায়ে অনেক বিস্তারিত সহ পড়েছি। যারা ক্লাসে পড়োনি তারা তো নিজেরা অবশ্যই পড়েছো। সাদা ও অসাদা কোন ধরনের পদ? কালকে যুক্তিবিদ্যা ক্লাসে এটা পড়ালাম। সাদা এবং অসাদা কোন ধরনের পদ? আমার ক্লাসে যারা খারাপ কমেন্ট করবে আল্লাহর গজব পড়বে তাদের উপর, একদম ইনস্ট্যান্ট আল্লাহর গজব পড়বে বলে দিলাম। যারা আমার ক্লাসে উল্টাপাল্টা কমেন্ট করবে, ক্লাস শেয়ার করবে না, ক্লাসে উপস্থিত থাকবে না, ক্লাস দেখবে না, কমেন্ট ঠিক মতো করবে না, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, আমার দোষ ধরবে, বলবে আপু অনেক কথা বলে, এই ধরনের পোলাপানের উপর আল্লাহর গজব পড়বে বলে দিলাম। আচ্ছা 9 কি? 9 বলছে ক, 9 বলছে গ। আচ্ছা আমি আগে অ্যান্সার দেখি। 9 ক বললো মেঘলা আকাশ। তুমি গিয়ে বই খুলে আগে বই পড়াশোনা করো। এই যে বিএম মহসিন আহমেদ, সে হচ্ছে নিজেকে খুব জ্ঞানী মনে করলো, সে বলল যুক্তিবিদ্যা নিয়ে পাপ করে ফেলছি, এই জন্য এই ধরনের গল্প শুনতে হয়। মানে সেই বুঝাইলো যে যুক্তিবিদ্যা নিয়ে এমন দায়ে পড়ছি যে আমার এখন দায়ে পড়ে ফ্রি ক্লাস করতে হয়, আর ফ্রি ক্লাস করতে যায় এরকম গল্প আমার শোনার প্রয়োজন হয়। আল্লাহ তুমি আমার কই পাঠাইছো? এরকম ব্যক্তি, সে খুব জ্ঞানী, এখন এসে যুক্তিবিদ্যা ভুলভাল অ্যান্সার করতেছে। যে সাধারণ একটা জিনিস যে সেটা বুঝতে পারছে না, এটা একদম কমন এবং খুবই সহজ একটা এমসিকিউ, এইটাই বুঝতে পারছে না। তাহলে কি সি বিরুদ্ধ? যারা যারা সি অ্যান্সার করছো ভেরি গুড, সি অ্যান্সার করছো ভেরি গুড। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি বিরুদ্ধ। তাহলে আমি এর আগে বলেছিলাম একদম শর্টকাট ট্রিক্স, যে যেটার প্রথমে স্বরে অ লাগানো থাকবে সেটা বিরুদ্ধ পদ। আড়াইরা জেলা কোনো কিছু পড়তে হবে না। কি এটা ঠকর 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 করে
কোনো কিছু পড়তে হবে না, যেমন সাদা অসাদা, মানুষ অমানুষ, সদয় অদয়, এই যে প্রথমে স্বরে অ লাগানো থাকবে, মানুষ অমানুষ, এই অ লাগানো যত শব্দ আছে সেটা হবে হচ্ছে তোমার বিরুদ্ধ পদ, এটা মাথায় রাখলেই হবে। দুটি পদ পরস্পর বিরোধী তবে এক সূত্রে সমুদয় ব্যক্তার্থ প্রকাশ করে না, তার এক বিপরীত পদ বলে, এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু জেনে রাখার ট্রিক্স হচ্ছে কি, তোমার প্রথমে স্বরে অ লাগানো থাকবে। দুটি পদ পরস্পর বিচ্ছেদকে তবে একত্রে ব্যক্তার্থ প্রকাশ করলে বিরুদ্ধ পদ। একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম হচ্ছে সমষ্টিবাচক পদ। গুণ নির্দেশ করে এমন পদকে বলে গুণবাচক পদ। ঠিক আছে, এরপরে দেখো, নিচের কোনটি সমষ্টিবাচক পদ নয়? জুরি, গ্রন্থ, মুক্তিবাহিনী, সমিতি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, একটা বোর্ড কোশ্চেনেও এসেছিল। আমিও আমার ক্লাসে বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা এর আগে অনেকবার দিয়েছিলাম। এটার অ্যান্সার করো সবাই। আর যদি তোমরা অ্যান্সার না করো, আমি যদি দেখি যে না অ্যান্সার তোমরা করছো না সেভাবে, তাহলে আমি শুধু কিন্তু পড়ায় চলে যাব, মানে আমি ধরো একটার পর একটা অ্যান্সার দিয়ে আমি চলে যাব, তোমাদের কিন্তু কমেন্টের জন্য আমি বসে থাকবো না। এক্সামে পাইছি এই প্রশ্ন, নাফিজা নাফু, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। আমি বলেছি কোনটা সমষ্টিবাচক নয়, সবাই বলছো ক। আচ্ছা আমরা অ্যান্সার দেখি। সমষ্টিবাচক নয় হচ্ছে গ্রন্থ, একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে হচ্ছে অসমষ্টিবাচক পদ। তোমরা যে গ্রন্থটা বললা, কেন গ্রন্থ বললা বলো তো? তোমরা গ্রন্থটা কেন কি যেন বলে, জুরি যে বললা, অনেকে গ্রন্থ ঠিক আছে, অনেকে যে জুরি বললা, জুরিটা কেন বললা বলো তো? কেন বললা তোমরা এটা আমাকে একটু বলো কমেন্ট করে, যে এই কারণে জুরি বলেছি। কনফিউশনটা ক্লিয়ার করো, আমাকে বলো। যারা জুরি অ্যান্সার করছো তারা আমাকে বলো যে এই কারণে জুরি অ্যান্সারটা করছে। আমাকে কনফিউশন যে হলো সেই কনফিউশনটা তোমরা আমাকে ক্লিয়ার করো। গ্রন্থাগার কিন্তু বলি নাই, গ্রন্থ বলেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি বলেছি? গ্রন্থ। তাহলে কোনটি সমষ্টিবাচক পদ নয়? সমষ্টিবাচক পদ না, আমি শুধুমাত্র গ্রন্থ, গ্রন্থ মানে কি বই, শুধুমাত্র বইয়ের কথা বলছি, তাহলে সেটা সমষ্টিবাচক না। সেনাবাহিনী সমষ্টিবাচক, মুক্তিবাহিনী সমষ্টিবাচক, জুরি সমষ্টিবাচক, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সমষ্টিবাচক। তাইলে তুমি যে হচ্ছে ইয়ার কথা বলছো, জুরির কথা বলছো, তাহলে জুরি কিভাবে তোমার ইয়া হয় আমাকে বুঝাও, বুঝায় বলো। এটা বলছে যে সমষ্টিবাচক নয় কোনটা, যেটা তোমার হচ্ছে স্পেসিফিক একটা কিসের কথা বলছে, স্পেসিফিক একটা তোমার জিনিসের কথা বলছে। তার মানে সেটা কি? সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট জিনিস, এই জন্য হচ্ছে তোমার কি এটাকে বলে হচ্ছে গ্রন্থাগার। আর জুরি কি? জুরি হচ্ছে তোমার একসাথে শপথ গ্রহণ করা কিছু সমষ্টিকে বোঝায়। তার মানে এটা হচ্ছে কি কয়েকজন একত্রে থাকে, তার মানে এটাও সমষ্টিবাচক। তাহলে এই চারটার মধ্যে একমাত্র সমষ্টিবাচক নয় কোনটা? সেটা হচ্ছে কি গ্রন্থ। জুরি মানে কি সেটা তো আগে জানতে হবে না। জুরি মানে কি? ঝুড়ি তো একটি তাই কি বলো তুমি? জুরি বলতে একটি শপথপ্রাপ্ত লোকেদের সংস্থাকে বোঝায়, যেটা হচ্ছে তোমার কি রাজনৈতিক একটা নিরপেক্ষ রায় প্রদানের জন্য কি করে আহ্বান জানায়। তাহলে জুরি কি? জুরি হচ্ছে তোমার সংস্থাকে বোঝায়, যারা শপথ গ্রহণ করে এই ধরনের সংস্থাকে বোঝায়, সেটা হচ্ছে জুরি। তার মানে ওটাও কয়েকজন মিলে থাকে, এই জন্য ওটা সমষ্টিবাচক। আগে বুঝতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। নিচের কোনটির যাত্রার্থ সবচেয়ে বেশি?
দার্শনিক, রহিম, জীব, মানুষ, এখানে কার ব্যক্তার্থ সবচেয়ে বেশি বলো তো? কার ব্যক্তার্থ বেশি? হ্যাঁ, গ্রন্থ বলতে একটা বইকে বোঝায়, গ্রন্থ বলতে একটা বইকে বোঝায়। না না, ঝটপট ঝটপট অ্যান্সার করো। 11 নাম্বার। আচ্ছা, তোমরা কি শেয়ার করো না কেন? দেখি তো কত শেয়ার করছো তোমরা, একটু শেয়ার করো। দেখো এদের অবস্থা, এদের অবস্থা হচ্ছে তোমার কি, যে আমি পড়ে ভালো কিছু করব এই ওদের নাই। হ্যাঁ, ওদের ইন্টেনশান হচ্ছে যে তোমার হচ্ছে ম্যাডামের ভুল ধরবো, টিচারের ভুল ধরবো, ম্যাডাম কেমনি সাইজে আসছে সেটা ধরবো, ম্যাডাম আদর্শ নাকি আদর্শ সেটা ধরবো, তারপরে কোর্সের প্রমোশন করে কি করে না সেটা ধরবো। আমরা যদি 1.5 ঘন্টা ক্লাস নিই, 1.5 ঘন্টায় হয়তো ধরলাম আমি সর্বোচ্চ 40 মিনিটও যদি কোর্সের প্রমোশন করি, যদিও আমরা করি না, 40 মিনিটও যদি কোর্সের প্রমোশন করি, বাকি 50 মিনিট তো তোকে পড়াই, তাই না? 50 মিনিটটা তো পড়, 50 মিনিটটা তো শেখ ওখান থেকে কিছু, তাই না? তা শিখবে না। এরা পড়াশোনা যত কম করে তার থেকে কথা এরা অত মানে তত বেশি বলে, আজে বাজে কমেন্ট করে, আমাদেরকে হ্যারাস করার ট্রাই করে, বুলি করে। হ্যাঁ, আর আমরা প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। শুধুমাত্র আমি যে ফিমেল টিচার তা না, আমাদের মেল টিচারদেরকেও বুলিংয়ের শিকার হতে হয় বিভিন্ন ধরনের। তো এটা আমাদের আসলে সহ্য হয়ে গেছে। যদি বলো যে চামড়া মোটা, আসলে হয়তো বা চামড়া মোটাই হয়ে গেছে, এই জন্য আমরা এগুলাকে আর গায়ে মাখি না। কিন্তু তোমাদের বলবো যে আমাদেরকে দোষ ধরার আগে নিজেদের একটু পড়াশোনার দিকেও ফোকাস করো। আমাদের দোষ ধরো, ঠিক আছে, পাশাপাশি পড়াশোনা তো ঠিকঠাকভাবে করবা। আচ্ছা, তাহলে এটা কি হবে? নিচের কোনটি জাত্যার্থ বেশি? জাত্যার্থ মানে কি? গুণের বিষয়। ম্যাক্সিমাম যে জীব বলবা বা বলবা যে তাহলে তো ব্যক্তার্থর কথা বলছে, পরিমাণের দিক থেকে বেশি। প্রশ্ন না পড়ে সবাই ভুলভাল অ্যান্সার করবা। জাত্যার্থ মানে গুণ, গুণ মানে কি? দার্শনিক। এবার এখানে বলো যে কিভাবে হলো, কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে বুঝাই। দেখো, এই যে ভর্তি ফি কিন্তু 990 টাকা বলে দিলাম। দেখো, দার্শনিকের মধ্যে কি? ও হচ্ছে মানুষ, এজন্য ওর মধ্যে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি দুইটাই আছে। হ্যাঁ, প্লাস ওর কি দার্শনিক ক্ষমতা আছে, দার্শনিকতা ওর মধ্যে আছে। রহিম, রহিম শুধু একজন মানুষ, ওর কোনো গুণ নাই, এই জন্য মানুষ হিসাবে ওর মধ্যে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তিটা আছে, ঠিক আছে। তারপরে আছে কি? জীব। জীবের মধ্যে তো মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত কিছু। তাহলে হাঁস মুরগির তো আর বুদ্ধিবৃত্তি নাই, তাহলে তার আছে কি? শুধু জীববৃত্তি। তাহলে জীবের হবে হচ্ছে শুধু জীববৃত্তি, জীববৃত্তি। এই মানুষ, মানুষেরও হচ্ছে তোমার কি? শুধু জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আমার লেখা বুঝতে না পারলে আমার কিছু করার নাই, আমি মুখে বলে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে মানুষের গুণ 2টা, জীবের গুণ 1টা, রহিমের গুণ 2টা, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। দার্শনিকের গুণ হচ্ছে 3টা, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি দার্শনিকতার ক্ষমতা। তাহলে এখানে গুণ কোনটা সবচেয়ে বেশি? দার্শনিকের সবচেয়ে বেশি। তাহলে জাত্যার্থ সবচেয়ে বেশি কার? জাত্যার্থ সবচেয়ে বেশি হচ্ছে তোমার কার? দার্শনিকের। ক্লিয়ার? দার্শনিকরা অনেক গুণ সম্পন্ন হয় না, বিষয়টা তা না যে ও দার্শনিক ওর অনেক গুণ আছে, তা না। এরা হচ্ছে মানুষ হিসাবে মানুষের তুমি গুণ ধরতেছো না, যুক্তিবিদ্যায় গুণ ধরতেছো। যুক্তিবিদ্যায় গুণ ওই জীববৃত্তি বুদ্ধিবৃত্তির, দার্শনিকতার ক্ষমতা, এগুলা গুণ। দার্শনিক অনেক বুদ্ধিমান, অনেক পড়াশোনা করছে, এই জন্য সে জ্ঞান, ওগুলা গুণ না। আচ্ছা, নিচের উদ্দীপক পড়ো, 12 নাম্বার প্রশ্নের উত্তর দাও। সৃষ্টি বলল সকল কাক হয় কালো, একথা শুনে লাবণী বলল কিছু কিছু বক হয় সাদা। উদ্দীপকে সৃষ্টির বক্তব্য দ্বারা কোন ধরনের যুক্তি বাক্যর প্রতিফলন হয়েছে? সৃষ্টি আর লাবণী কি ক্লাস করছো? আমার 2টা স্টুডেন্ট আছে, একটার নাম সৃষ্টি, একটার নাম লাবণী। এরা মনে হয় পেইডের 3.0 বা 3.1 এর স্টুডেন্ট, যাই হোক পেইডের স্টুডেন্ট। একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে লাবণী। ক্লাস করছে কি করছে না আল্লাহ মাহবুব জানে। এটা প্রথম দিকে খুব অ্যাক্টিভ ছিল, এখন কই গেছে আল্লাহ জানে।
আপু বুলিং কি? বুলিং এর উপর অন্য একদিন ক্লাস নিব। হ্যাঁ, আচ্ছা এটা কি হবে বলছে এ যুক্তি বাক্য, কেউ বলছে খ। তাহলে সৃষ্টি বলল সকল কাক হয় কালো, এ কথা কি হবে? এটা হবে হচ্ছে এ, অর্থাৎ কি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। তাহলে এইটা একটু তোমরা নোট করে নিবা, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এটা একটা নোট করে নিবা, এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি। বিধেয় পদ দ্বারা উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তার্থ স্বীকার করা হলে সেটা এ বাক্য, অস্বীকার করা হলে ই বাক্য, আংশিক স্বীকার করা হলে আই বাক্য, আংশিক ব্যক্তার্থ অস্বীকার করা হলে ও বাক্য হয়। তাহলে এইটা বলো। হ্যাঁ, সৃষ্টি লাবণী দুইটাই স্টুডেন্ট, এখন কই গেছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা এবার দেখো তারপরে কি আছে, কোন শব্দগুলোর মাধ্যমে সংযোজক প্রকাশিত হয়, অর্থাৎ সংযোজক যে আমরা প্রকাশ করি সেটা কিসের মাধ্যমে? বা, অথবা, হয়, নয়, যদি, তবে, এবং বা নতুন, কোনটা কোনটায় আমরা হচ্ছে ব্যক্তার্থ প্রকাশ করি? অ্যান্সার করো, কোনটা কোনটা আমরা ব্যক্তার্থ প্রকাশ করি? কি রে, আমি পড়াচ্ছি 13, ওরা অ্যান্সার করে 10। 13-র খ হবে। আচ্ছা 13-র হবে হচ্ছে কি খ, ভেরি গুড। হয়, নয় এগুলো হচ্ছে সংযোজক, যদি ডট ডট তবে হলো প্রাকল্পিক, এবং নতুবা হলো সংযৌগিক, বা অথবা হলো বৈকল্পিক। এই যে সংযৌগিক, বৈকল্পিক, প্রাকল্পিক, এটা হচ্ছে ফুল সিলেবাসের 8 নাম্বার অধ্যায় আছে, যারা 26 ব্যাচের আছে তাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ফুল সিলেবাসের 8 নাম্বার অধ্যায়। আর যাদের ফুল সিলেবাস নাই তারা এতটুকু জানলেই হবে, তারা এতটুকু জানলেই হবে। নেটে কি সমস্যা করছে? পঁচিশ ব্যাচের 8 অধ্যায় কবে থেকে আসলো আমাকে একটু বলো তো, বেশি বাড়তি কথা বলো, খালি অবান্তর কথাবার্তা। বিবৃতি সূচক বাক্য কোনটি? ঈশ্বর তোমার মঙ্গল করুন, মানুষ মরণশীল, তুমি কি খেয়েছো, আমাকে খেতে দাও। বিবৃতি অর্থাৎ বর্ণনা প্রকাশ করা হচ্ছে, বিবৃতি সূচক বাক্য কোনটা এটা একটু আমাকে সবাই কমেন্ট করে বলো। ক্লাসটা একটু শেয়ার করে দাও তো, ক্লাস একটু শেয়ার করে দাও। ক্লাসে যদি মোটামুটি অ্যাক্টিভ না থাকো তাহলে তো ফ্রি ক্লাস দিয়ে তোমাদের আসলে কোনো লাভ নেই। ক্লাস শেয়ার করো না, কিছু না, ক্লাস শেয়ার করে না, কেমন জানি সব পোলাপান, ভালো না, যা। আপু আপনি আবার কবে ক্লাস করবেন? আগে আজকের ক্লাসটা কর, আজকের ক্লাস শেষ করি, আল্লাহ বাসায় রাখো। চোদ্দোর বলছে বি। আচ্ছা দেখো, মানুষ হয় মরণশীল, এটা বলছে, ভেরি গুড, যে বি বলেছো। সাধারণ বাক্যের মতো যে কোনো প্রকৃতির ভাব প্রকাশ বাক্য হলো বিবৃত। আমি যদি বলতাম মানুষ হয় মরণশীল তাহলে কিন্তু সেটা যুক্তি বাক্য হয়ে যেত, সেটা কিন্তু বিবৃতি সূচক বাক্য হতো না। অর্থাৎ যেটা সাধারণ বাক্যের মতো আমরা বলি, যুক্তি বাক্যের মতো বলি না, সেটাই হচ্ছে তোমার কি, সেই প্রকাশক বাক্য হচ্ছে বিবৃতি সূচক বাক্য। ঠিক আছে? আপনার নিউ স্টুডেন্ট, আমার নিউ স্টুডেন্টকে ওয়েলকাম। বিচার ক্ষমতা কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? জাতি, উপলক্ষণ, উপজাতি, অবান্তর লক্ষণ। অর্থাৎ আমাদের যে বিচার ক্ষমতাটা আছে, এই যে বিচার ক্ষমতা যুক্তিবিদ্যার ভাষায় কোনটাকে নির্দেশ করে? জাতি, উপলক্ষণ, উপজাতি, নাকি অবান্তর লক্ষণ? বলো তো, এইটা একটু আমাকে ক্লিয়ার করে বলো। 15 নাম্বারটা একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করো 15 নাম্বার।
হ্যাঁ বলো। না না না, ক্লাসে ঠিক আছে, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে, ক্লাসে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। পুনরার বলছো কি? দেখো বি, সবাই বলছে উপলক্ষণ। উপলক্ষণ, আচ্ছা ভেরি গুড। কেন উপলক্ষণ হলো? বিচার ক্ষমতা কোথা থেকে এসেছে? আমাদের যে বুদ্ধিবৃত্তি থাকে, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি যে গুণ দুটো থাকে, সেই বুদ্ধিবৃত্তি থেকে আমাদের কি এসেছে? এই বিচার করার ক্ষমতা এসেছে। আর যেটা জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে তোমার কি হয় আসে, সেটাকে বলা হয় হচ্ছে উপলক্ষণ। তাহলে তোমার কি বিচার ক্ষমতাটা জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে, অর্থাৎ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে এসেছে, এই জন্য এই বিচার ক্ষমতাটা হচ্ছে কি উপলক্ষণ। আচ্ছা, তোমরা একটু ক্লাসটা কি শেয়ার করবা নাকি বলো? ক্লাসটা শেয়ার করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণ হচ্ছে কি উপলক্ষণ। 16 নাম্বার দেখো, শান্তিপ্রিয় মানুষ পদটি কোন ধরনের বিধেয়ক? জাতিগত উপলক্ষণ, উপজাতিগত উপলক্ষণ, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে শান্তিপ্রিয় মানুষ পদটির কোন ধরনের বিধেয়ক? জাতিগত, উপজাতিগত, বিভেদক নাকি অবান্তর? বলো তো, একটু অ্যান্সার করো। আচ্ছা, তোমরা কি শেয়ার করবা নাকি ক্লাস আমরা অফ করে দিব? বলো। ক্লাসে যদি তোমরা অ্যাক্টিভিটি এরকম থাকে, তাহলে তো আসলে ক্লাস নেওয়ার, ফ্রি ক্লাস দেওয়ার কোনো দরকার নেই। যদি এরকম অ্যাক্টিভিটি থাকে তাহলে ক্লাস আমি অফ করে দেই। মোটামুটি যা পড়াইছি না, 20টা এমসিকিউ পড়ে আমি ক্লাসটা অফ করে দিব। আমার মনে হচ্ছে যে ক্লাস অফ করে দেওয়াই বেটার। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু আগে শেয়ার করো তো। তোমরা শেয়ার করছো না, আমি তো বুঝলাম না। মানে ক্লাসের যদি উপস্থিতি ভালো না থাকে তাহলে তো ক্লাস দিয়ে কোনো লাভ নেই। কই শেয়ার করছো? মাত্র 210টা শেয়ার। শেয়ার হইল? আশ্চর্য কথা তো। না, আমার অ্যাক্টিভিটি তো মনে হচ্ছে যে ক্লাস অফ করে দেওয়ার মতো অ্যাক্টিভিটি। ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস পাচ্ছ তোমরা। এখন যদি তোমরা মোটামুটি শেয়ারও না করে দাও, তো শেয়ারও এসে যদি তোমাদের কাছে মোটামুটি রিকোয়েস্ট করে, অনুরোধ করে ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তাহলে তো তোমার দরকার নাই ক্লাস নেওয়ার, তাই না? যদি এরকম উপস্থিতি থাকে তাহলে ক্লাস আমরা অফ করে দেই। যেহেতু তোমরা মাত্র শেয়ার বলছো, শেয়ার করছি, শেয়ার দেখলাম মাত্র 210টা শেয়ার। কিন্তু এই শেয়ার কি আমি বুঝলাম না। আচ্ছা, 2-1 শেয়ার করলো, 2-1 শেয়ার লিমিট শেষ। বাকিরা কি বসে থেকে থেকে আমার চেহারা দেখতেছো? মানে ক্লাস করতেছো ফ্রি, মানুষের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ তো থাকে। সেই কৃতজ্ঞতা বোধ থেকে তো তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো, তাই না? ক্লাসটা তোমরা শেয়ার করছো না, তোমাদের অ্যাক্টিভিটি ভালো না, তাইলে আমি কি পড়াবো? এই 2-1 নিয়ে ক্লাস করায় আসলে ভালো লাগে না।
ক্লাসে যদি অ্যাক্টিভিটি না থাকে তাহলে তো ক্লাস নিয়ে লাভ নেই। একটা দুইটা শেয়ার করে ডান আপু হয়ে গেছে লিখলে তো হবে না। তোমরা কি এমন শেয়ার করো যে ক্লাসের শেয়ার হয় না, ক্লাসের লোকজন নাই, তাহলে আমি কি ঘোড়ার ডিম ক্লাস দিব বলো? অথচ আমি কালকে থেকে বারবার বলছি যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা একদম বিস্তারিত সহ আমি পড়াবো, বারবারই বলছি। তো এই উপস্থিতি যদি থাকে তাহলে আমি সিকিউ আর পড়াবো না, এমসিকিউ দিয়ে আমি ক্লাস শেষ করে দিব, আমি সিকিউ আর পড়াবো না। আমি তাহলে সিকিউ মনে হয় না পড়াবো, আমি শুধু এমসিকিউ দিয়েই ক্লাস আজকে শেষ করব। আমি সিকিউ পড়াইতে চাইছিলাম, আমি সিকিউ হয়তো বা পড়াবো না। যদি এরকম অবস্থা থাকে, আর কিছুক্ষণ দেখবো, এরকম অবস্থা থাকলে আমি এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করে দিব। আচ্ছা দেখো, শান্তিপ্রিয় মানুষ পদটির কোন ধরনের বিধেয়ক? এটা হবে হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। কারণ এই যে শান্তিপ্রিয়, এই জিনিসটা না জাত্যার্থ থেকে এসেছে না জীববৃত্তি থেকে এসেছে, এই জন্য এটা হবে হচ্ছে কি অবান্তর লক্ষণ। উপলক্ষণ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তাহলে উপলক্ষণ কত প্রকার? উপলক্ষণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ আর একটা হচ্ছে কত উপজাতিগত উপলক্ষণ। হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝাড়ি দিব মানে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ক্লাসে নাই, আমি ধরে ধরে, ভালো কথা মনে করছো, এখনই আমি গ্রুপে একটা মেসেজ দিই, যারা আজকের ক্লাসে নাই ওদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব একদম। আচ্ছা, আমাকে পার্সোনালি মেসেজ করছো কে? নাম্বার কারো সেভ করা নাই, পার্সোনালি মেসেজ করো না। দাঁড়াও একটা মেসেজ দিই, যারা আজকের ক্লাসে নাই তাদের আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। দাঁড়াও, গ্রুপে মোটামুটি মনে হয় কতজন আছে আমি বলি, গ্রুপে 16 আনার কাছে 18 আনা, মানে 150, 110, 12 জনের মতো আছে। ক্লাসে 110, 12 জন নাই, পেইডেরই কিন্তু এতগুলা, ক্লাসে নাই। আচ্ছা দেখো, উপলক্ষণ হচ্ছে কি 2 প্রকার। দেখো তারপরে কি, জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে কি বলা হয়? সম্প্রদায়, গোষ্ঠী, দল, উপজাতি। তাহলে জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে, অর্থাৎ উচ্চতরের অন্তর্গত নিম্নতর শ্রেণীকে কি বলা হয়? আমরা সেটাকে উপজাতি বলবো, দল বলবো, গোষ্ঠী বলবো, নাকি সম্প্রদায় বলবো? বলো, সেটাকে আমরা কি বলবো? এটার অ্যান্সার করো তো। উচ্চতর এর মধ্যে যেটা নিম্নতর, অর্থাৎ বড়র মধ্যে যেটা কম, বেশির মধ্যে যে ভাগগুলো আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? বলছো ঘ, উপজাতি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি জাতি ও উপজাতি পরস্পর হচ্ছে সাপেক্ষ পদ, জাতি ও উপজাতি শ্রেণীবাচক পদ। নিম্নের উদ্দীপকটি পড়ো আর 19-20 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এটা একটু দেখো, এটা হচ্ছে কি, রহিমের জন্ম 1995 সালের জুন মাসে। সে অত্যন্ত বিনয়ী, পোশাক পরিচ্ছদে অনেক মার্জিত। তাহলে যেখানে একজন ব্যক্তির জন্ম তারিখ, তার গুণ, তার পোশাক আশাক, এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে একজন স্পেসিফিক ব্যক্তি যখন এগুলা নিয়ে আলোচনা করা হয়, তাহলে কোন ধরনের অবান্তর লক্ষণ এখানে আছে? ব্যক্তিগত বিচ্ছেদ, শ্রেণীগত বিচ্ছেদ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য নাকি শ্রেণীগত অবিচ্ছেদ্য? এইটা আগে তোমরা
এমসিকিউটা ক্লিয়ার করো, তারপরে আমি তোমাদেরকে এইটার ওপর কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব। এই টপিকটার উপর খুব বেশি সৃজনশীল আসে এবং এমসিকিউ অনেক বেশি আসে। তো অনেকে এই বিষয়টা বুঝতে পারো না যে বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য শ্রেণীগত ব্যক্তিগত কি, এগুলো অনেকের মাথার মধ্যে ঢোকে না। তো এইটার পরে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ, এটা নিয়ে তোমাদের আর প্রবলেম হবে না। এইটা দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পারো। না, তোমরা যদি শেয়ারই না করো ভাই, আমি আসলে সিকিউ পড়াবো না, আমি ফাইনাল করে ফেলছি, দরকার নাই, আমি সিকিউ পড়াবো না। না, ঝাড়ির বিষয় না, আমি ঠিক করেছি যে আমি হচ্ছে ইয়া পড়াবো না, তোমার হচ্ছে কি জানি বলে সিকিউ পড়াবো না। তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে তোমার ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। দেখি তোমরা শেয়ার কয়টা করছো, ওয়েট অ্যান্ড সি। না, আমি ফাইনাল করলাম, আমি সিকিউ পড়াবো। দেখো, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় বাক্যে উল্লেখিত অবান্তর লক্ষণের মধ্যে পার্থক্য কি? প্রথমটি ব্যক্তিগত, দ্বিতীয়টি শ্রেণীগত। প্রথমটি শ্রেণীগত, দ্বিতীয়টি ব্যক্তিগত। প্রথমটি বিচ্ছেদ্য, দ্বিতীয়টি অবিচ্ছেদ্য। প্রথমটি অবিচ্ছেদ্য, দ্বিতীয়টি বিচ্ছেদ্য। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার ক নাম্বার। আচ্ছা, এবার উপর আমরা পড়ি যে কোনটা কি। ব্যক্তির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য লক্ষণ। জাতির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে না ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। জাতির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে না জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 21 নাম্বার দেখো, বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন, এটি কোন ধরনের অবান্তর লক্ষণ? এটা হচ্ছে কি ব্যক্তির কথা বলতেছে, তাইলে অবশ্যই ব্যক্তিগত। এখন বিচ্ছেদ্য হবে নাকি অবিচ্ছেদ্য হবে, এইটা তোমরা বলো। হ্যাঁ, ক্লাস শেষ করে দিব চিন্তা ভাবনা করছি, এমসিকিউ আছে কয়েকটা, এমসিকিউ পরে মনে হচ্ছে ক্লাস আমি শেষ করে দিব। তোমাদের যদি শেয়ার না করো, উপস্থিতি না থাকে, তাহলে আমি কেন ক্লাস করাবো বলো? আচ্ছা, 21 বলছো তোমরা সি, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো, নিচের উদ্দীপক হতে 22 ও 23 নাম্বার প্রশ্নের উত্তর দাও। মাসুদ 1979 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করেন। তার মতে মানুষ হলো বিবেকবান এবং বিচারক্ষম। উদ্দীপকের জন্ম তারিখটি কোন ধরনের অবান্তর লক্ষণ? বিচ্ছেদ্য নাকি অবিচ্ছেদ্য? শ্রেণীগত নাকি ব্যক্তিগত? এটা একটু কমেন্ট করে জানাও। কি সমস্যা? লাইভ বন্ধ করে দাও, খুলে দাও। কারেন্ট চলে গেছে, হায় হায়,
খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। আচ্ছা, তাহলে 22-এর কি হবে? 22-এর হবে হচ্ছে ঘ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। কেন? দেখো, ব্যক্তির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেটা ব্যক্তির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকবে। আর জাতির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে জাতিগত অবিচ্ছেদ্য। আর উপস্থিত থাকে না হচ্ছে বিচ্ছেদ্য, আর জাতির ক্ষেত্রে সর্বদা উপস্থিত থাকে না হচ্ছে জাতিগত বিচ্ছেদ্য। এখন বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য এটা বুঝবা কেমন? জাতি আর ব্যক্তি তো তোমরা বুঝতে পারবা, শ্রেণী আর ব্যক্তি কোনটা সেটা তো বুঝতে পারবা, বিচ্ছেদ্য নাকি অবিচ্ছেদ্য সেটা কিভাবে বুঝবা? যেটা সর্বদা তোমার কি উপস্থিত থাকবেই সেটা হচ্ছে কি অবিচ্ছেদ্য। যেমন এই যে জন্ম তারিখ, জন্ম সাল, মানুষের বিচার ক্ষমতা, বিবেকবান, এগুলো সবসময় কি একই রকম থাকবে, এই জন্য এটা হচ্ছে অবিচ্ছেদ্য। আর বিচ্ছেদ্য কোনটাই? যে আমার পোশাক আশাক, খাওয়া দাওয়া, চাল চলন, এগুলো হচ্ছে বিচ্ছেদ্য, এগুলা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটা হবে হচ্ছে বিচ্ছেদ্য। আর একটা দেখো এখানে কি, নিচের উদ্দীপক হতে 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন কই? আল্লাহ মাহফুজ জানে, এখানে তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, 23 নাম্বারটারই অ্যান্সার দাও। 1979 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করেন হচ্ছে কে? মাসুদ। তার মতে মানুষ হলো বিচারবান ও বিচারক্ষম। উদ্দীপকে বিবেকবান ও বিচারক্ষম গুণটা কি? বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে এই যে বিবেকবান এবং বিচার ক্ষমতা, এই বিবেকবান আর বিচার ক্ষমতাটা হচ্ছে উপলক্ষণ 2 নাম্বার, অর্থাৎ খ নাম্বার হবে এই যে আনসার, যেটা কি জাত্যার্থ, জীববৃত্তি এবং তোমার কি জাত্যার্থের বুদ্ধিবৃত্তি থেকে এসেছে এই বিবেকবান এবং বিচারক্ষম, এই জন্য এটা হবে হচ্ছে তোমার কি উপলক্ষণ। আচ্ছা, 24 নাম্বার দেখো, এম থেকে এন, এন থেকে ও, ও থেকে পি। উদ্দীপকে বিধেয়ক হিসাবে অবর জাতি কোনটি? এম এবং এন, এন এবং ও, নাকি ও থেকে পি? কোনটি সঠিক হবে? 24 নাম্বার ক, খ, গ নাকি ঘ? এটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখি। 24-এর অ্যান্সার হবে হচ্ছে 2, 2 মানে তোমার কি খ, এন এবং ও, এই যে মাঝের দুইটা, এটাকে বিধেয়ক হিসাবে অবর জাতি বলা হয়। এখন অবর জাতি কি সেটা আমরা দেখি। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম জাতির উপজাতির মধ্যবর্তী হলো অবর জাতি। তাহলে এটাকে ধরে নিছে কি, তোমাকে চিহ্ন দিয়ে দিছে, এটা বৃহত্তম জাতি আর এটা ক্ষুদ্রতম জাতি, এবং মাঝখানে যেটা আছে সেইটাকে বলা হয় হচ্ছে অবর জাতি। তাহলে এন এবং ও এই দুটা মাঝখানে আছে, এই জন্য এটা হচ্ছে কি অবর জাতি। যে উপজাতির আর কোনো ক্ষুদ্রতর জাতি নেই তাই হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি। তাহলে অবর জাতিটা আশা করছি ক্লিয়ার। 25 নাম্বার দেখো, মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য কিসের উপর নির্ভরশীল? সিদ্ধান্তের ওপর, সিদ্ধান্তের ভিন্নতার ওপর, আশ্রয় বাক্যের গুণের ওপর, নাকি আশ্রয় বাক্যের সংখ্যার ওপর? এইটার অ্যান্সার করার পাশাপাশি তোমাদের আর একটা জিনিস আমি জানাই দেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু ভর্তি এখনো চালু আছে, বা তোমরা যে কোনো মানবিক বিভাগের গ্রুপ কোর্স, অর্থাৎ মানবিক বিভাগের যে কোনো চারটা কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি 990 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি পদ্ধতি এই যে এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নাম্বার দেখে তোমরা 990 টাকার মধ্যে ভর্তি হতে পারবা। আর যদি চাও যে না শুধু আপুর যুক্তিবিদ্যা কোর্স করবো, তাইলে লজিক তোমার হচ্ছে মাত্র 750 টাকায়। আর যারা শেয়ার করছো না, সবচেয়ে কম শেয়ার, আমি বনি ভাইকে বলবো যে আজকের ক্লাসের শেয়ারের ওপর যাতে কাউকে কোনো গিফট না দেওয়া হয়, কারণ আজকের ক্লাস তোমরা শেয়ার করো নাই, আজকের ক্লাসের শেয়ারের ওপর কাউকে যাতে কোনো গিফট না দেওয়া হয়, এটা আমি বলে দিব, একদম নির্দিষ্ট করে বলে দিব। যদিও তোমরা শেয়ার এখনো করো, সেই ক্ষেত্রেও তোমরা গিফট পাওয়া হচ্ছে টি শার্ট আর হচ্ছে কি ডায়েরি। আচ্ছা, 25 নাম্বারটা অ্যান্সার করো সবাই। তোমরা এখন বাজে 4:30টার মধ্যে, এখনও তোমরা ক্লাসে কেন উপস্থিত থাকতে পারো না? আমি এই জিনিসটা বুঝি না, এখনও তোমাদের কিসের কাজ?
আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখি। 25-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, আশ্রয় বাক্যের সংখ্যার ওপর। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হয় অমাধ্যম অনুমানে, দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হয় মাধ্যম অনুমানে। আর মাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা কয়টি? মাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা হচ্ছে তোমার 3টি। তাহলে এই যে 25টা এমসিকিউ আমরা পড়লাম, এই 25টা এমসিকিউ এর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। মানে আমি আরও পড়াবো, সমস্যা নেই যে আপু আর পড়াবে না তা না। এই 25টা তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা এইটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই 25টা তোমাদের কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো, কমেন্ট করে জানাও। ও বাবা গো, কোমর শেষ। এইটা আমাকে একটু সবাই জানাও, এই 25টা ক্লিয়ার কিনা এইটা জানাও। আমি কমেন্ট দেখছি, সমস্যা নাই। এই 25টা বুঝতে পারছো কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো। জি আপু ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আপু। আচ্ছা ক্লিয়ার। সুমিত্রা, আচ্ছা সুমিত্রা ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হইলে খুবই ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি আপু। আচ্ছা দেখো, আমরা এর পরের এমসিকিউ এ চলে যাই। আমাদের পরের এমসিকিউ হচ্ছে আরোহ অনুমান কি? সার্বিক থেকে বিশেষে যাওয়া, বিশেষ থেকে সার্বিকে যাওয়া, সার্বিক থেকে সার্বিকে যাওয়া, নাকি বিশেষ থেকে বিশেষে যাওয়া? আমরা যে 26 নাম্বার যেটা পড়ব সেটা আমরা একটু দেখি যে আরোহ অনুমান কি, এটা আমরা একটু দেখি। আরোহ অনুমান হচ্ছে তোমার বিশেষ থেকে সার্বিকে যাওয়া। কিভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় আরোহ অনুমানে? আরোহ অনুমানের গতিটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। অবরোহ অনুমান হলো সার্বিক থেকে সার্বিক বা বিশেষে গমন। এটা হচ্ছে মোটামুটি আমাদের 26 নাম্বার। বুঝতে না পারলে বলবা। 27 নাম্বার, অবরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা কি হয়? বেশি ব্যাপক, কম ব্যাপক, সমব্যাপক? এটা তোমরা অ্যান্সার করো। 27 নাম্বার তোমরা অ্যান্সার করো সবাই। ও উত্তর দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। কেমনে স্লাইড করছে আমি এটাই বুঝতে পারছি না। দেখো, অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমব্যাপক বা কম ব্যাপক, আর আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কি বেশি ব্যাপক। এরপরে দেখো কি আছে, অপ্রকৃত আরোহ কত প্রকার? অপ্রকৃত আরোহ কত প্রকার? 3, 4, 5, 6। অপ্রকৃত আরোহ কত প্রকার? অপ্রকৃত আরোহ কত প্রকার? এটার অ্যান্সার করো তো। অপ্রকৃত, অপ্রকৃত আরোহ কত প্রকার? হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি বাবারা, দেখেছি উত্তর দেওয়া আছে, আমি দেখেছি। তোমরা হাইপার হইও না, তোমরা পরেরটা অ্যান্সার করো। আচ্ছা 28-এর বলছো তোমরা এ এ। আচ্ছা তোমরা কি ক্লাস শেয়ার করবা না? তোমরা আল্লাহর ওয়াস্তে ক্লাসটা শেয়ার করে দাও, একটু ক্লাসটা সবাই শেয়ার করো।
তাহলে 28 হবে হচ্ছে ক। অ্যান্সার ঠিকভাবে দাও। আচ্ছা, আরোহমূলক লম্ব উপস্থিত থাকে অপ্রকৃত আরোহে। অপ্রকৃত আরোহ 3 প্রকার: পূর্ণাঙ্গ, যুক্তিসাম্যমূলক, ঘটনা সংযোগ। তাই 3 প্রকার কোনটা? একটা হচ্ছে পূর্ণাঙ্গ, একটা যুক্তিসাম্যমূলক, আর একটা হচ্ছে কি ঘটনা সংযোজক। এরপরে দেখো পরের এমসিকিউ, প্রকৃত আরোহ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। প্রকৃত আরোহ কত প্রকার? প্রকৃত আরোহ কত প্রকার? এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো। এখানে মেনশন না দিয়ে সবাই একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও সবাই। 29-এর বলছে খ। আচ্ছা, তোমরা একটু অ্যান্সার করো। এমডি জুবায়ের সরকার, তুমি বারবার এসে এখানে কমেন্ট করা বাদ দিয়ে ক্যাপশনটা পড়লেই তো পারো যে কি ক্লাস হচ্ছে। এখানে আজাইরা এসে অ্যাটেনশন পাওয়ার জন্য কমেন্ট করো কেন আমি বুঝি না। পোলাপান, এখনকার জেনারেশনের পোলাপান এত অ্যাটেনশন সিকার। তোমরা একটু শেয়ার করে দাও। আচ্ছা দেখো 29 নাম্বার কি? অপ্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ 3 প্রকার। কি কি? তোমার হচ্ছে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক। আর আরোহমূলক লম্ব থাকে হচ্ছে প্রকৃত আরোহে। প্রকৃত আরোহ 3 প্রকার, ঠিক আছে? তারপরে দেখো নিচের কোনটি প্রকৃত আরোহ? পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত আরোহ, নাকি সাদৃশ্যনুমান, নাকি যুক্তি সাম্যমূলক আরোহ, নাকি ঘটনা সংযোজন? মাত্রই বললাম এই 4টার মধ্যে কোনটা প্রকৃত আরোহ, তোমরা একটু আমাকে বলো। সবাই একটু অ্যান্সার করো সবাই। 30-এর বলছো কি তোমরা? 30-এর বলছো খ, সাদৃশ্যনুমান। আচ্ছা, আর কমেন্ট ডিলিট করে দাও কেন? 30-এর হবে হচ্ছে সাদৃশ্যনুমান, যেটা আমরা মাত্রই বললাম যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যনুমান এই 3টা হচ্ছে প্রকৃত আরোহ। আর পূর্ণাঙ্গ, যুক্তি সাম্যমূলক, ঘটনা সংযোজন হচ্ছে অপ্রকৃত আরোহ। নোট করে দিছি প্রতিটা এমসিকিউ শেষে। আশা করছি ক্লিয়ার হওয়ার, মানে সমস্যা হওয়ার আর কোনো চান্স নাই, ক্লিয়ার থাকবে সমস্ত কিছু। আচ্ছা, এবার দেখো কোনো সহানুমানে 3টির বেশি পদ থাকলে সেখানে কোন ধরনের অনুপপত্তি ঘটে? তাহলে সহানুমানে পদ থাকার কথা 3টা, একটা কি প্রধান, অপ্রধান, আনপ্রধান, আর একটা হচ্ছে মধ্যক। এই 3টা পদের বেশি আর একটা পদও যদি থাকে তাহলে সেখানে কোন ধরনের ভুল বা অনুপপত্তি হয়? অব্যাপ্য মধ্যপদ জড়িত অনুপপত্তি, চতুষ্পদী অবৈধ অপ্রধান পদ জড়িত অনুপপত্তি, অবৈধ প্রধান পদ জড়িত অনুপপত্তি। এখানে কোন ভুলটা হয়? 31-এর বলছো খ। আচ্ছা, তোমরা একটু অ্যান্সার করো কোনটা হবে। তুমি কি জানো কেউ সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, এই মনের যত কথা গোপন প্রেমে। তাহলে 31 নাম্বার হবে কোনটা? চতুষ্পদী। আপনারা কি আনসার করছেন? খ, ভেরি গুড। সহানুমানে 3টি পদ, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। এটার একটার বেশি যদি হয়ে যায় তাহলে চতুষ্পদী পদ জনিত অনুপপত্তি হয়। 32 নাম্বার দেখো, সব কয়লা হয় জড় পদার্থ, সব পাথর হয় জড় পদার্থ, অতএব সব কয়লা হয় কি? পাথর। উদ্দীপকে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? অব্যাপ্য মধ্যপদ, অবৈধ প্রধান পদ,
অবৈধ অপ্রধান পদ নাকি চতুষ্পদী অনুপপত্তি? তাহলে সব কয়লা হয় জড় পদার্থ, তাহলে কয়লা জড় পদার্থ একটা পদ, সব পাথর হয় জড় পদার্থ, সব